আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছ আমাকে? আসসালামু আলাইকুম, জি স্যার। ওয়ালাইকুম সালাম। ওকে, তো চলো আমরা শুরু করি। আমরা আজকে বাংলাদেশে খেলা হচ্ছে, তো তো খুব টেনশনে আছি। এবং মজার ব্যাপার হচ্ছে যে সেকেন্ড ইয়ারের ক্লাস ছিল তোমাদের ক্লাসের আগে, ওইটা অফ করে দিয়েছি যে খেলা দেখবো বলে। তো যাই হোক, খেলা চলতেছে। এবং শুধু তো আর খেলা নিয়ে পড়ে থাকলে হবে না, তাই না? আর তোমাদের আজকের এক্সামটা নেওয়া হয়নি, এটার কারণ হচ্ছে যে কোশ্চেন করা হয়নি। আমি ভেবেছিলাম কোশ্চেন করা হয়েছে, পরে শেষ মুহূর্তে এসে দেখতেছি কোশ্চেন করা হয়নি। তো তখন দেখলাম যে আর এনার্জিও কুল হচ্ছে না। ওকে, তো চলো আমি আমরা আজকে শুরু করব হচ্ছে আমরা যদি আমাদের ইয়ে থেকে দেখি, এই জায়গায় আমরা আজকে পড়বো হচ্ছে ক্লাসিক্স ইন ট্রান্সলেশন, এইটা পড়বো। আর এইটার পড়বো হচ্ছে হোমারের ইলিয়াড। দেখো, এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে ক্লাসিক্স ইন ট্রান্সলেশন কেন বলা হচ্ছে। তো আমরা জানি হচ্ছে ক্লাসিকের একটা মিনিং আছে, সেটা হচ্ছে বেস্ট। মানে এমনিতে আপাতত দৃষ্টিতে সব জায়গায় আমরা বলি না ক্লাসিক্যাল শর্ট মানে কি, বেস্ট শর্ট। আমরা বলি কি যে ক্লাসিক মানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে মৌলিক, পুরাতন, হ্যাঁ, ওল্ড ইজ গোল্ড টাইপের জিনিস। তো এই ক্লাসিক্স ইন ট্রান্সলেট, ক্লাসিক্স বলতে খ্রিস্টপূর্বের যে রাইটিং গুলো, বিখ্যাত যে রাইটিং গুলো, যেমন হোমার, এসকাইলাস, ইউরিপিডিস, অ্যারিস্টোফেন্স, সেনেকা, সফোক্লিস, হ্যাঁ, প্লেটো, অ্যারিস্টটল, এদের যে রাইটিং গুলো, এগুলো হচ্ছে ক্লাসিক রাইটিং। কারণ ওই যুগের যখন এত শিক্ষা ব্যবস্থা এত ইয়ে ছিল না, সেই সময়েতে তারা লেখালেখি করেছেন, এবং সেই লেখাগুলি আধুনিক যুগে এসে এই প্রায় ধরো 2500 বছর পরে এসেও মানুষ পড়তেছে। এবং শুধু পড়তেছেই না, এনজয় করতেছে, এটা নিয়ে কথাবার্তা বলতেছে। তো এই জন্য ওই রাইটিং গুলোকে বলা হচ্ছে ক্লাসিক। আর ক্লাসিক্স ইন ট্রান্সলেশন এই জন্য বলা হচ্ছে যে আমরা যেই হোমার পড়তেছি, যেই অ্যাগামেমনন, মিডিয়া, ফ্রগ, এগুলো যেগুলো পড়বো, আমরা তো ইংলিশে পড়তেছি, কিন্তু ইংলিশ গুলো তো ট্রান্সলেশন আসলে, মানে অরিজিনাল ভাষা যেটা, সেটা হচ্ছে গ্রিক ল্যাঙ্গুয়েজ। সেইখান থেকে ইংলিশে ট্রান্সলেট হয়েছে, আমরা সেই ইংলিশটা পড়তেছি। তো এই জন্যই বলা হচ্ছে ক্লাসিক্স ইন ট্রান্সলেশন। এইটা ভাইভার কোশ্চেন, ভাইভাতে ধরে। হ্যাঁ, যে ক্লাসিক্স ইন ট্রান্সলেশন বলতে কি বুঝো? তো একটু মনে রাখার চেষ্টা করো এটা। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের জন্য আমি দেখাই দিই আগে। সেটা হচ্ছে যে ভাইভাতে, এই তোমাদের যখন পরীক্ষা টরীক্ষা হয়ে যাবে, এখন অত গুরুত্ব তোমাদের দেওয়া লাগবে না, বা দিবাও না, এটাও স্বাভাবিক। কিন্তু আজ থেকে 1 বছর পরে যখন তোমাদের ফোর্থ ইয়ার কমপ্লিট হয়ে যাবে, ভাইভার ঠিক আগে এসে তোমাদের মনে হবে, আচ্ছা ভাইভাতে কিভাবে কোশ্চেন করে, কেমন কোশ্চেন করে, কতগুলি কোশ্চেন করে, এই কোশ্চেনের অ্যান্সারটা কিভাবে দিলে ভালো হয়, বা আমাদের সিনিয়ররা কিভাবে ওইটাতে অ্যাপ্রোচ করেছে। তো সেই প্রশ্নগুলোর অ্যান্সার যাতে তোমাদেরকে বারবার না দিতে হয়, বা এখন যারা শেয়ার করতেছে ভাইভা এক্সপিরিয়েন্স, একটা সময় এটা হারিয়ে যাবে। তো এই জন্য আমি ওইটারই একটা ইয়ে করেছি। আচ্ছা, এখান থেকে দেখাই। এখানেই ভাইভা ভসি নামে একটা অপশন করেছি। তোমরা যদি এইখানে যাও আমাদের ওয়েবসাইটে, তোমরা মোবাইল থেকে যারা দেখতে পাচ্ছ তারা এই যে এইরকমটা দেখতে পাচ্ছ। এইরকম এই জায়গায় ক্লিক করবা। ক্লিক করলে যে এই মেনুটা চলে আসবে। তো এখান থেকে আমরা যদি এই জায়গায় যাই, তাহলে আমরা দেখতে পাবো ভাইভাতে এই যে এবারের এবারের যারা পরীক্ষা দিয়েছিল, বা যাদের ভাইভা চলতেছে অনেকের, আমি এখানে আরো অনেকগুলো ছবি অ্যাড করেছি। তারা তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করেছে, বলেছে মে আই কাম ইন স্যার, ইয়েস কাম ইন, টেল মি অ্যাবাউট ইয়ার সেলফ। তারপর সে তার নিজের সম্পর্কে বলেছে। এই যে প্রশ্নগুলো দেখো, এরকম অনেকগুলি এক্সপিরিয়েন্স আমি শেয়ার করেছি, এটা তোমাদের সিনিয়র যারা রয়েছে তাদেরই। এই যে রিমু, তারপরে অর্থ, তারপরে এই যে আরো এখানে অনেকগুলি শেয়ার করেছি। এগুলো একটু পড়ার চেষ্টা করো। এগুলো পড়লে আগে থেকে একটা সাহস পাবা যে ও আচ্ছা এইভাবে কোশ্চেন করে এবং এইভাবে আমি অ্যান্সার দেবো। আবার শুধু এটা না, এটা এটা তো এখানে আছেই, আমি এখানে আরো অ্যাড করব। এখনো ভাইবা তো শেষ হয়নি, আজকেও দেখলাম যে অনেকজন শেয়ার করেছে। ওগুলো নিয়ে এসে শেয়ার করতে হবে এখানে, এখানে আমি অ্যাড করব। এগুলো তোমরা একটু দেখে নিও, তাহলে দেখবে এখান থেকে কিছু অ্যান্সারও পেয়ে যাবা। আবার এই তোমার স্ট্রাকচারটা মনে থেকে যাবে যে আচ্ছা কি কি জিজ্ঞাসা করতেছে,
হুম। তো এই জন্য আমি এটা এটা করেছি, এটা তোমাদেরকে একটু জানায় রাখলাম আগে থেকেই, তোমরা মানে টেনশন মুক্ত থেকে একটু জেনে রাখতে পারো এই এই জায়গাটাতে। বিলাভেডের লেকচার ঠিক করে দেবো তাই বলেছিলাম, তাই না? আচ্ছা, আমি দেখবো নি, দেখে শেয়ার দেবো নি আরেকবার। ওকে। তো চলো এখানে আমরা আবার ফিরে যাই হচ্ছে আমাদের ক্লাসিক্স ইন ট্রান্সলেশনে। তো এখানে আমরা আজকে হোমার পড়তেছি, হোমারের ইলিয়াড। আমাদের এটা হয়তো 2 দিন লাগবে, এটা হয়তো 2 দিন লাগবে, কারণ এখানে প্রচুর ক্যারেক্টার এবং প্রতিটা ক্যারেক্টারই অনেক ইম্পর্টেন্ট। তারপরে ওখান থেকে বেছে বেছে আমরা ক্যারেক্টার গুলো পড়বো। আর এই হোমারের ইলিয়াড দেখার মানে পড়ার আগে দেখবা ইউটিউবে গিয়ে একটা মুভি আছে 3 ঘন্টার। ওইটা কি জানে, ট্রোজান ওয়ার বা ওয়ার অফ ট্রয় এরকম কিছু একটা নামে, ওইটা দেখবা। আমরা এখানে ইলিয়াডে মানে যতটুকু পাবো ততটুকু কিন্তু ওই জায়গায় রয়েছে। তো ওই স্টোরিটা দেখলে তোমার সামনে ভিজিবল হয়ে যাবে। তুমি এখানে যেটা পড়তেছো ওইটা যখন তুমি স্টোরিটাতে দেখতেছো মুভিতে, তখন ভিজিবল হবে, লিখতে তোমার সুবিধা হবে। শুধু তাই না, এগুলো সবগুলোরই ম্যাক্সিমামেরই তোমার পাওয়া যায়, তোমার কি বলে এটাকে, মুভি পাওয়া যায়। না, এটারও একটা লিঙ্ক আছে আমার কাছে, আমার লিঙ্কটা যদি আপডেট করতে হবে। সেটা হচ্ছে যে cloudschoolpro.com, এরপরে মুভিস মনে হয়, মুভি লিস্ট এরকম কিছু একটা। এই যে এই লিঙ্কটা তোমরা দেখতে পারো, এইখানে দেখো। এই যে এইটা এখনো আছে, ইডিপাস রেক্স। তারপরে এইটা আনঅ্যাভেলেবল হয়ে গেছে। এই যে এটা আছে, প্রাইড অ্যান্ড প্রেজুডাইস, জেন আইর আছে। এই মুভিগুলো, ওয়েটিং ফর গডট, এই মুভিগুলো দেখো, দেখলে কি হবে, যখন ভিজিবল হবে এটা তুমি বানিয়ে লিখতে পারবে। হেরি এপে কেমন কি হচ্ছে। হ্যাঁ, তারপরে এই যে ট্রোজান ওয়ার, এটা হচ্ছে তোমার অ্যানিমেশনটা। এছাড়াও মানে আরো অভিনয় টভিনয় করা, ব্র্যাড পিটের অভিনয় করা ওইটাও আছে। তো তোমরা এখান থেকে দেখে নিতে পারো। এই যে এখানে একটা লিস্ট দেওয়া আছে আমার, এটা আমি তোমাদের ইয়েতে আরেকবার দিয়ে দিচ্ছি। এটা জানাই দিচ্ছি কারণ অনেকদিন আগে জানিয়েছি, হয়তো বা অনেকেই ভুলে গেছো সেজন্য। তো চলো আমরা হোমারের ইলিয়াড পড়ি। আমি এটার একটা লেকচার শিট করেছি, মুভি লিস্টটা দিয়ে দিলাম। তোমরা একটু টেনে টেনে দিয়ে, টেনে টেনে ঠিক না, ফাস্ট করে দিবা, ইউটিউবে ফাস্ট ফাস্ট ফরওয়ার্ড করে তোমরা ওই ও, যে ট্রয় মুভিটা রয়েছে ওইটা দেখে নিও, যারা দেখোনি। ট্রয় মেবি, হ্যাঁ, ট্রয় লিখলেই হবে, এখানে ইউটিউবে গিয়ে সার্চ করবা। এখান থেকে সার্চ করবা, চলে আসবে হয়তো বা। এই যে এইটা আছে একটা তোমার, তারপরে 3 আওয়ার্স এর। এই যে এটা, এটা দেখে নিবা। হুম, এখান থেকে এটা দেখে নিলে, 2004 সাল ইয়ে করা, এখান থেকে অনেক কিছু ক্লিয়ার হবে। এটা লিঙ্কটা আমি দিয়ে দিই, তোমরা একটু দেখে নিও, মানে এটা জাস্ট পড়াশোনা পারপাসে। হ্যাঁ, বাড়িতে আবার জিজ্ঞাসা করে যে টিচার দিচ্ছে সিনেমার লিঙ্ক। হ্যাঁ, আজকে তো লেকচার শিট দেওয়া হয়নি, ভুলে গেছিলাম। আজকে ভুলে যাওয়ার আরো কারণ আছে। আমি বুড়ো বয়সে মরতে মরতে একটা মোটরসাইকেল কিনেছি। তো এই মোটরসাইকেলের রেজিস্ট্রেশন করতে গিয়ে ঝামেলা, এই এই কাগজ সেই কাগজ, এটা সেটা, এখানে নিয়ে যান ওখানে নিয়ে যান। আজকে এই করতে গেছিলাম, গিয়ে পুরো বিকেল 3টা পর্যন্ত এখানে কাটাইছি, এবং লাস্ট পর্যন্ত কাজ হয়নি, কারণ আমি ঘুষের প্রসেসে যাইনি সেজন্য। তো আলটিমেটলি ঘুষের প্রসেসে যাইতে হবে আর কি। অভিনয় তো একেবারে সেম, 100% সেম তো করতে পারে না, কিন্তু তারপরেও তুমি স্টোরিটা মিলে যাবে। এই জন্য হচ্ছে তোমরা দেখো, ওটা দেখো, এবং তারপরে এই স্টোরিটা দেখবে ইয়ে হচ্ছে। আর ওই যে বললাম যে ক্যারেক্টার গুলো ভিজিবল হবে, তোমার ইয়েটা ভিজিবল হবে, ওই কি বলে, চেহারাগুলো ফুটে উঠবে, মনে হবে যেন হ্যাঁ ও একিলিস এইটা, হেক্টর এইটা, প্রায়াম এইটা, প্যারিস এইটা, হেলেন এইটা। হ্যাঁ, এরকমটা মনে হবে। দেখো, একটু দেখলেই হবে।
তো একটু দেখবা, যদি মনে হবে যে না ভালো লাগতেছে না, উপকার হবে না, তখন বাদ দিয়ে দিবা। ওকে, তো চলো আমরা এটা দেখি আজকে পড়াটা। এখানে দেখো, আমরা আমাদের এই স্টোরিটা, এই হোমারের ইলিয়াডটা অনেক বড় স্টোরি। হোমার হোমারের ইলিয়াড অনেক বড় স্টোরি, এবং এটার অনেক ডালপালা রয়েছে। আর এইটার আমাদের সিলেবাসে যতটুকু আছে, এটা খুব ছোট একটা অংশ, শুধুমাত্র যুদ্ধের অংশটুকুই। হ্যাঁ, বাট এর ব্যাকগ্রাউন্ডে অনেক স্টোরি আছে। আমরা এখান থেকে মোটামুটি কিছুটা জানার চেষ্টা করব। আর বাকিটা, এটা তোমরা যখন মানে এটা নিয়ে পড়তেই থাকবে, তখন দেখবে যে অনেকটা ক্লিয়ার হয়ে গেছে কোনটা কার সাথে কি কানেকশন। তো চলো আমরা শুরু করি। দেখো, এপিক, এটা একটা এপিক পোয়েট্রি, মানে মহাকাব্য। মানে মহাকাব্য এটা। মহাকাব্য মানে বিশাল জিনিস। একটা নোভেল, নোভেলের চাইতে অনেক অনেক বড় জিনিস হচ্ছে মহাকাব্য। তো এটা দেখো, শুরুতে বলতেছে যে এপিক হচ্ছে ইলিয়াড। ইলিয়াড এটা একটা মহাকাব্য। হোমার লিখেছেন। হোমারের জন্ম মৃত্যু এগুলো একেবারে ডিরেক্ট পাওয়া যায় না। এই জন্য বলা হচ্ছে যে তার বিসি অষ্টম শতকে, অর্থাৎ আজ থেকে প্রায় 3300 বছর আগে, 2800 বছর আগে তার জন্ম, এইরকমটা আর কি হয়েছিল। তো এটাই বলতেছে যে আমরা নিচে গেলে আরো ডিটেইল পাবো যে এটা অষ্টম থেকে নবম শতক বিসিতে, অর্থাৎ জেসাস ক্রাইস্টের জন্ম হয়েছে আজ থেকে 2023 বছর আগে, তাই না? ঠিক ওই 2023 বছর আগে যে এক সাল যখন থেকে গণনা করা হয়েছে, সেখান থেকে 800 বছর পেছনে, 800 বছর পেছনে হচ্ছে তিনি, 900 বছর পেছনে জন্মগ্রহণ করেন, 800 বছর পেছনে মারা যান। মানে ওই দিক থেকে তো কমে আসবে, তাই না? এটা যারা বিসি বোঝো তারা জানো, বিফোর ক্রাইস্ট, জেসাস ক্রাইস্টের জন্মের 800 বছর আগে তিনি জন্মগ্রহণ করেছিলেন, এটা বলা হচ্ছে। আর হোমার বানানটা খেয়াল রেখো, এই বানান ভুলে মার্কস কাটা যায়, অনেকে এ দিয়ে দেয়। তো দেখো, বলতেছে যে, ওরে সর্বনাশ, আমি তো বাইক খুব ভয়ে ভয়ে চালাই। আর এই বয়সে একটু ভেঙে চুরে গেল, এটা জোড়া লাগতেও খুব সমস্যা। সামনে যদি একটা ওই বোর্ডের আঠি পড়ে থাকে, সেটা আমার ভয় লাগে যে ওখানে কি চাকা পিছলে যায় নাকি। যদিও আমার বাইকটা অনেক বড় বাইক, তারপরেও ভয় লাগে। আর আমি অত ভালো চালাইতেও পারি না। আগে চালাইছি ছোট ছোট বাইক, কিন্তু এবারে ওই হয় না যে শেষ বয়সে মরার কি উঠে পাখনা গজায়, বড় কিনে ফেলছি। ওকে, দেখো, দ্য ইলিয়াড ইজ এ পোয়েম অফ ইলিয়াম। ইলিয়াম মানে হচ্ছে ট্রয়। ইলিয়াম মানেই হচ্ছে ট্রয়। ট্রয় নগরীকে ইলিয়াম হচ্ছে নগরী বলা হয়। তো ইলিয়াড হচ্ছে এ পোয়েম অ্যাবাউট ইলিয়াম। ট্রয় বা ইলিয়াম নগরী রিলেটেড বা নগরী সম্পর্কে একটা কবিতা। ইজ ওয়ান অফ দ্য টু মেজর এনসিয়েন্ট গ্রিক এপিক পোয়েমস অ্যাট্রিবিউটেড টু হোমার। বলা হচ্ছে এই ইলিয়াড দুইটা প্রাচীন গ্রিকের মেজর এপিক পোয়েম রয়েছে। তার ভেতরে একটা হচ্ছে ইলিয়াড, আরেকটা হচ্ছে ওডিসি। ওই যে আমরা পড়ি না যে ইউলিসিস, ফার্স্ট ইয়ার থাকতে ইউলিসিস নামে একটা কবিতা পড়েছিলাম। ওই ইউলিসিসটা হচ্ছে ইংলিশ নেম ইউলিসিস, টেনিসন দিয়েছেন, কিন্তু তারই গ্রিক নেমটা হচ্ছে ওডিসি। এই যে ওডিসি আর কি। তা বলা হচ্ছে যে এই হোমারের নামে বলা হয় যে হোমার দুইটা রাইটিং লিখেছেন, একটা হচ্ছে ইলিয়াড আর একটা হচ্ছে ওডিসি। ইট ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট এক্সটেন্ট ওয়ার্কস অফ লিটারেচার স্টিল ওয়াইডলি রিড বাই মডার্ন অডিয়েন্সেস। বলা হচ্ছে এইটা মানে বেঁচে আছে বা টিকে আছে, এখনো সার্ভাইভ করতেছে, এরকম যে ওল্ডেস্ট রাইটিং গুলো রয়েছে সেইগুলোর ভেতরে এটা একটা। এবং এটা এমন একটা রাইটিং যেটা মডার্ন যুগে অডিয়েন্সরা সমানে পড়তেছে আর কি। আমরা পড়ি, তাই না? As with the Odyssey, the poem is divided into 24 books and was written in dactylic hexameter. বলা হচ্ছে যে ওডিসি সহ, ইলিয়াড এবং ওডিসি দুইটা নাম দিয়ে দুইটা করা হচ্ছে, কিন্তু এই দুইটা মিলে টোটাল 24টা বই রয়েছে। এবং এই 24টা বইয়ের যে মানে যে লেখা হয়েছে, এই লেখাগুলির তোমার আমরা ওই যে কি বলে এটাকে, মিটার মিটার পড়েছি ওই ফার্স্ট ইয়ারে থাকতে, স্ক্যানশন মিটার, অ্যাকসেন্ট ফুট, এগুলো পড়েছিলাম না, পেন্টামিটার।
হ্যাঁ, ওই জায়গারই এটা বলা হচ্ছে, এটা ড্যাকটাইলিক হেক্সামিটার ইউজ করা হয়েছে। ড্যাকটাইলিক হেক্সামিটারটা হচ্ছে তোমার, এটা এখন আর জেনে লাভ নাই, এটা হচ্ছে ফার্স্ট ইয়ারের দিকে এটা আর কি জানতে হতো, বা এটা মনেও থাকে না, আমি যেমন ভুলে গেছি। হেক্সামিটার মানে হচ্ছে তোমার 6টা মিটার থাকবে। আর ড্যাকটাইলিক মানে হচ্ছে তোমার আহ, এই অ্যাকসেন্ট গুলোতে 3টা তোমার সিলেবল থাকে। 3টা সিলেবলের ভেতরে প্রথমে থাকে অ্যাকসেন্ট, পরের 2টা থাকে আনঅ্যাকসেন্ট। প্রথমে থাকে অ্যাকসেন্ট, পরের 2টা আনঅ্যাকসেন্ট। এভাবে টোটাল হেক্সা মানে 6টা মিটার থাকবে। তো বর্তমানে হেক্সা ড্যাকটাইলিক হেক্সামিটার অতটা ইউজ হয় না, এটা ঘুরিয়ে ফিরিয়ে যেহেতু এপিক, সেটাকে আয়াম্বিক পেন্টামিটারে নিয়ে আসা হয়। তো এখানে দেখো বলাই হবে এই কথাটা, যে ইট কন্টেইনস এত লাইন্স, অর্থাৎ এই যে 24টা বই, 24টা বইয়ে এত হাজার লাইন্স রয়েছে। ইন ইটস মোস্ট ওয়াইডলি অ্যাকসেপ্টেড ভার্সন, এটার সবচেয়ে স্বীকৃত যে ভার্সন গুলি, মানে এগুলো তো অনেক কিছুই হারিয়ে গেছে। বা আরেকটা জিনিস হচ্ছে যে এগুলো পরবর্তীতে লেখা হয়েছে, ওই সময়টাতে তো তোমার ওরালি এগুলো চলেছে, মানে মৌখিক ভাবে স্টোরি গুলো চলেছে। তো বলতেছে যতগুলি অ্যাকসেপ্টেড ভার্সন আছে তার ভেতরে টোটাল এত লাইনের ইয়ে টিকে আছে, বা এখন পর্যন্ত টিকে আছে আর কি। Set toward the end of the Trojan War, a 10-year siege of the city of Troy by a coalition of, এই যে এই উচ্চারণগুলো নিয়ে আমার একটু সমস্যা আছে, হ্যাঁ, তোমরা এটাকে একটু ইজিলি নিও, কারণ আহ, উচ্চারণ তো, নামের উচ্চারণ এক একজনের কাছে এক এক রকম। তো সঠিক উচ্চারণ এটা, এই সঠিক উচ্চারণও এক এক জায়গায় এক এক রকম। তো এই জন্য আমি আমার মতো করে উচ্চারণ করতেছি, তোমরা তোমাদের মতো করে উচ্চারণ করো। তো এখানে যেমন বলতেছে যে মাইসিন, মাইসিনাইয়ান, বা এরকম কিছু একটা আর কি, মাইসিনান। হুম। তো এই যে ই এ এগুলোর উচ্চারণ এভাবে হবে না, জাস্ট মাইসিনান এরকম ভাবে। তোমরা এগুলো আবার কি করবা, বানান মুখস্থ রাখার জন্যই ওই উল্টা পাল্টা করেই মনে রাখতে হবে, কারণ এগুলো জীবনেও আর কোনোদিন মনে রাখতে হবে না, পড়তেও হবে না। তো এই জন্য বানান যাতে ভুল না হয়, এই জন্য মাইসি না ইয়ান এইভাবে মনে রাখবা, তাহলে বানান ভুল হবে না। আর যদি মনে করো যে না আমি শুদ্ধটাই উচ্চারণ করব, তো শুদ্ধটাই উচ্চারণ করো, বানানটা মনে রাখতে গিয়ে চ্যালেঞ্জিং হবে। তো দেখো এখানে বলতেছে যে সেট টুয়ার্ড দ্য এন্ড অফ দ্য ট্রোজান ওয়ার, এই যে কবিতাটা, এপিক পোয়েট্রিটা, এটা ট্রোজান ট্রোজান ওয়ারের শেষের অংশটা আহ, রয়েছে, মানে শেষের অংশটাই মূলত ফলো করা হয়েছে, আর বাকিগুলো তোমার ব্যাকগ্রাউন্ডে বলা হচ্ছে। ওই যে আমরা যখন সফোক্লিসে পড়েছি না, সফোক্লিসের লাস্টের অংশটা আমরা পড়তেছিলাম ইডিপাস রেক্সে, বাট বাকি অনেক জিনিস যেগুলো আগে ঘটে গেছে, ঠিক এরকম। এবং এই লাস্টের যে দশ লাস্টের যে ট্রোজান ওয়ারের শেষের দিকে কি ঘটেছে আমরা দেখেছি, যে ট্রয় নগরীকে 10 বছর ঘিরে রাখা হয়েছে, আটকে রাখা হয়েছে, বাই এ কোয়ালিশন অফ মাইসিনান গ্রিক স্টেটস। মাইসিনান গ্রিক স্টেট যেগুলো রয়েছে, মানে এক কথা আমরা যেরকম জানি যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আমেরিকায় যেমন 20-22টা স্টেট রয়েছে, সবাই মিলে একটা দেশ, ঠিক এরকমই গ্রিক দেশেও তখন অনেকগুলি স্টেট ছিল। তার মধ্যে যেমন এথেন্স একটা, তারপরে ওই যে থিবস আমরা পড়েছি, থিবস একটা, তারপরে আমরা পড়েছি হচ্ছে আহ স্পার্টা, স্পার্টা একটা, তারপরে এরকম আরো অনেকগুলো আর কি। তো এই স্টেট গুলোর কোয়ালিশন তারা কি করেছে, তারা 10 বছর ধরে এই সিটি অফ ট্রয়কে আটকে রেখেছে। দ্য পোয়েম ডেপিক্টস সিগনিফিকেন্ট ইভেন্টস অফ দ্য সিজ ফাইনাল উইকস। বলা হচ্ছে যে এই কবিতার ভেতরে মূলত এই যে আটকে রাখার মানে শেষের দিকের কয়েক সপ্তাহের ঘটনাগুলোকে এখানে চিত্রিত করা হয়েছে। In particular, it depicts a fire quarrel between King Agamemnon and a celebrated warrior Achilles. এবং বিশেষ করে এই আমরা যতটুকু পড়বো আর কি, ততটুকুতে আমরা দেখেছি যে একটা ভয়ঙ্কর ঝগড়া লেগে গেছে কিং অ্যাগামেমনন এবং এ সেলিব্রেটেড ওয়ারিয়র একিলিসের মধ্যে। এবং আমি ওই যে যে লিঙ্কটা দিলাম না ইউটিউবের, তোমরা এই এদের দুজনের ঝগড়ার মাধ্যমে যেটুকু শুরু হচ্ছে সামনে, সেইগুলোই তোমরা দেখতে পাবে। এখান থেকে মূলত ওই মুভিটাও শুরু হচ্ছে। ইটস এ সেন্ট্রাল পার্ট অফ দ্য এপিক সাইকেল, এই যে এপিক বা এপিকের যে পুরো সাইকেলটা, বা এপিকের যে পুরো বইটা, এই পুরো বইটার ভেতরে 24টা মানে 24টা খণ্ডের ভেতরে এই অংশটুকুই হচ্ছে প্রধান অংশ। দ্য ইলিয়াড ইজ অফেন রিগার্ডেড অ্যাজ দ্য ফার্স্ট সাবস্টান্সিয়াল পিস অফ ইউরোপিয়ান লিটারেচার।
বলা হচ্ছে যে ইলিয়াডকেই ফার্স্ট সাবস্ট্যান্সিয়াল পিস বলা হয় ইউরোপিয়ান লিটারেচারে। মানে এই ইউরোপিয়ান লিটারেচারে এর আগে এরকম উল্লেখযোগ্য হচ্ছে তোমার তেমন কোনো লিটারেচার নাই বলা হচ্ছে। ওকে। তো এরপরে রাইটার সম্পর্কে এখানে আমরা পড়বো, একটু পড়তে হবে। আমি যদি অন্যান্য রাইটার সম্পর্কে পড়ি না, তারপরেও এখানে একটু পড়ি, কারণ আমার এটা বলতেই মজা লাগে এই জন্য। দেখো হোমারের বানানটা মনে রাখো, হোম এর সাথে আর, এ দিয়েছো তো মরেছো, মার্কস নাই হয়ে যাবে। বলবা এসে খুব সুন্দর পরীক্ষা দিয়েছি কিন্তু মার্কস নাই। তো এগুলো রিভিশনে ঠিক করে ফেলতে হয়। তো দেখো হোমার ফ্লোরিস্ট 19th or 8 9th or 8th সেঞ্চুরি বিসিই, আয়োনিয়া। আয়োনিয়া মানে হচ্ছে বর্তমানে তুর্কি। তুর্কির নাম হচ্ছে আয়োনিয়া, তখনকার নাম হচ্ছে আয়োনিয়া ছিল, বর্তমানে যে তুরস্ক সেটা। তো বলা হচ্ছে হোমার, তিনি আহ, মানে বিসি বিফোর খ্রিস্টাব্দের, মানে যীশু খ্রিস্টের জন্মের 800 থেকে 900 বছরের মধ্যে তিনি জন্ম মৃত্যু হয়েছিল তার। এবং তার জন্ম মৃত্যু হয়েছিল মূলত আয়োনিয়াতে, মানে যেটা বর্তমানে হচ্ছে তুরস্ক। সেই তুরস্কতে তার জন্ম মৃত্যু হয়েছিল। এই যে একটা টপিক, তাই না, এই যে তুমি একটা অ্যান্সার পাইলা, এই এই জিনিসটাই মনে রাখতে হবে, যে হোমারের কোথায় থেকে কি হয়েছিল বলা যায় না। এগুলো ওই ভাই ভাতে ধরে ফেলতে পারে, ব্রিফ কোশ্চিনে আসতে পারে। হুম। তো বলা হচ্ছে ইজ প্রিজিউমড অথর অফ দ্য ইলিয়াড অ্যান্ড ওডিসি, বলা হচ্ছে ধারণা করা হয়। কারণ আমরা জানি ওই যে ওই আমরা সেকেন্ড ইয়ার একটা রাইটিং পড়েছিলাম, দাঁড়াও, এই যে বিউলফ, আমরা বিউলফ পড়েছিলাম না হিস্ট্রিতে, অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের রাইটিং। ওইটাই ছিল হচ্ছে ধারণা করা হতো, যে কে লিখেছে জানা যায়নি। তো এখানে হোমার সম্পর্কে একটা আইডিয়া পাওয়া যায়, সেই হিসেবে বলা হচ্ছে যে হোমার হোমার হয়তো বা, মানে ধারণা করা হয় যে হোমার এই ইলিয়াড এবং ওডিসি নামক এই দুইটা রাইটিং লিখেছিলেন। তার জন্ম মৃত্যু এত এতর মধ্যে থেকে এত, এবং তুর্কিতে তিনি ছিলেন, এটা ধারণা করা হয়। Although these two great epic poems of ancient Greek have always been attributed to the shadowy figure of Homer, little is known of him beyond the fact that he was the name attached in antiquity by the Greek themselves to the poems. আচ্ছা, বলা হচ্ছে যে হয়ে গেল। যদিও এই দুইটা কবিতা হচ্ছে আমাদের ইলিয়াড এবং ওডিসি, এটা অ্যানসিয়েন্ট গ্রিসের কবিতা, এবং এইটাকে বলা হয় যে এটাকে মানে রাইটার হিসেবে একটা শ্যাডো ফিগার যেন ধারণা করা হয়। মানে হোমার আদৌ ছিল কি না এটাও কেউ জানে না। তো আমরা যেমন জানি যে উইলিয়াম শেক্সপিয়ারে আদৌ কোনো আহ, কবি ছিল কি না এই নামে, আহ, মানে এই নামে বলতে এটা কি আদৌ কোনো পুরুষ কবি, নাকি আমাদের কুইন এলিজাবেথ নিজেই ছদ্মনামে লিখতেন কিনা, এটাও যেমন জানা যায় না, ঠিক এরকমই আমাদের হোমারের ক্ষেত্রেও তাই। তো বলা হচ্ছে এরকম একটা শ্যাডো ফিগার যার নাম দেওয়া হয়েছে হোমার। এবং এই রাইটিং গুলোর ভেতরে গ্রিকরা প্রাচীনকালে তাদের যে রাইটিং গুলো ছিল, সেই রাইটিং গুলোর ভেতরে তারাই জুড়ে দিয়েছে যে হোমার নামক কেউ একজন এইটা লিখেছে, এবং সেখান থেকে বলা হয় যে হোমার লিখেছে। বাট এটাও একেবারে শিওর না যে হোমারই এটা লিখেছে। আচ্ছা, that there was an epic poet called Homer, and that he played the primary part in shaping the Iliad and Odyssey, so much may be said to be probable. বলা হচ্ছে একটা কবি ছিল যিনি এপিক পোয়েট ছিলেন, এবং যিনি, তার নাম ছিল হোমার, এবং তিনি মূলত প্রাইমারি পার্টগুলি তৈরি করেন এই ইলিয়াড এবং ওডিসির। সুতরাং মানে সো মাচ মে বি সেড টু বি প্রবাবল, এবং বেশিরভাগ মানুষই এটা বলে যে এটা সম্ভবত, হয়তো, মানে একেবারে শিওর না। If this assumption is accepted, then Homer must assuredly be one of the greatest of the world literary artists. যদি এটাকে ধারণ মানে আমরা একসেপ্ট করে নেই যে হোমারই লিখেছেন এই দুইটা, তাহলে হোমার নিঃসন্দেহে ওয়ার্ল্ড লিটারেচারের একজন গ্রেট আর্টিস্ট। আচ্ছা, গ্রেট না, গ্রেটেস্ট একবারে। ওয়ান অফ দা বলতেছে, ঠিক আছে, মানে অনেকগুলোর ভেতর একটা। আচ্ছা, এর সম্পর্কে আরো অনেক মানে আছে, অনেক কিছু আলোচনা, তো অত কিছু আলোচনা না করে এখানে আমরা এটুকুই জাস্ট জানলাম। এবার দেখো হোমারের থিমটা আমরা জানি যে হোমারের ভিতরে কি কি রয়েছে। ক্রিটিক্যাল থিমস ইন দা পোয়েম ইনক্লুড কেলোস। কেলোস মানে হচ্ছে গ্লোরি, ওই সময়ের শব্দ, যেটা হচ্ছে কেলোস। তোমরা ওই যে থার্ড ইয়ারে ইয়েতে পড়েছিলে না,
পোয়েটিক্স এর ভেতরে অনেক কেমন কেমন সব শব্দ এখনকার, যেমন ওই যে ধরো হ্যামারশিয়া, হ্যাঁ, ট্র্যাজিক ফ্ল, অথবা ক্যাথারসিস, ওইগুলো কেমন ছিল না? ঠিক এখানেও এরকম একটা শব্দ হচ্ছে কেলোস, ক্লেওস। হ্যাঁ, ক্লেওস মানে হচ্ছে গ্লোরি। তো বলা হচ্ছে ক্রিটিক্যাল থিমস ইন দ্য পোয়েম ইনক্লুড গ্লোরি, মানে এর ভেতরে গ্লোরি রয়েছে এই রাইটিংটার ভেতরে, প্রাইড রয়েছে, অহংকার রয়েছে, ফেথ রয়েছে, এবং র্যাথ রয়েছে। র্যাথ বলতে রাগ। ইলিয়াডের আরেকটা নাম হচ্ছে র্যাথ অফ একিলিস। ইনফ্যাক্ট আমরা আমরা যে অংশটাতে পড়তে, পুরো সিরিজ 24টা বইয়ের নাম হচ্ছে তোমার ইলিয়াড, বাট এই 24টার ভেতরে কোনো একটা খণ্ডের নাম হচ্ছে র্যাথ অফ একিলিস, মানে একিলিসের রাগ। ওকে। The poem is frequently described as the masculine or heroic epic, especially compared with the Odyssey. বলা হচ্ছে ওডিসির সাথে কম্পেয়ার করে এইটাকে প্রায়ই বলা হয় যে এটা একটা হিরোইক এপিক বা একটা ম্যাসকুলিন এপিক। It contains detailed description of ancient war instruments and battle tactics and fewer female characters. It contain মানে এর ভেতরে রয়েছে এই প্রাচীনকালের যে যুদ্ধের বিভিন্ন ইনস্ট্রুমেন্ট, যুদ্ধের যে বিভিন্ন টেকনিক ট্যাকটিস, সেগুলো, কৌশল, এবং কিছু সামান্য কিছু ফিমেল ক্যারেক্টার রয়েছে। এছাড়া ওরকমটা নাই, এই জন্য এখানে ম্যাসকুলিন বলা হচ্ছে। দ্য অলিম্পিয়ান গডস অলসো প্লে এ মেজর রোল টু ইন দ্য পোয়েম। এই পোয়েমের ভেতরে অলিম্পিয়ান গডরাও তোমার হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এইডিং দেয়ার ফেভারিট ওয়ারিয়র্স অন দ্য ব্যাটেলফিল্ড অ্যান্ড ইন্টারভেনিং দ্য ইন পার্সোনাল ডিসপিউটস। এবং তারা এই যুদ্ধে কিভাবে, মানে এই কবিতায় কিভাবে তারা অবদান রাখে, যুদ্ধক্ষেত্রে তারা কি হয় যে এই কবিতার অনেক যোদ্ধাকে তারা ফেভার করে, তাদের পক্ষে কাজ করে, হেল্প করে ব্যাটল ফিল্ডে, এবং তারা পার্সোনাল ডিসপিউটে একজন আরেকজনের সাথে ঝগড়ায় লিপ্ত হয়। আমরা এই স্টোরি যখন পড়তে যাব তখনই দেখবো। আর একটা জিনিস হচ্ছে যে এই স্টোরির ভিতরে শুধু এইটুকুতেই সীমাবদ্ধ না, এর ভিতরে আরো অনেক রয়েছে, যেমন একিলিস যখন সম্পর্কে যখন পড়বা, জিউস সম্পর্কে যখন পড়বা, থেটিস সম্পর্কে যখন পড়বো, ওদের আলাদা আলাদা সব কাহিনী রয়েছে। ইনফ্যাক্ট এখানে আমরা একটা মানে ট্রয় নগরীর, ট্রয় নগরীর বা ট্রয়ের যে রাজা কিং প্রায়াম, তার ছেলে হেক্টর, সরি আমি ভুল বলতেছি, তার ছেলে হেক্টর, এটা ঠিক আছে। মানে আমি যেটা বলতে চাচ্ছি যে একিলিসের একজন মানে আরেকটা যোদ্ধা এই গ্রিকদের, সেটা হচ্ছে অ্যাগামেমনন। ঠিক তার নামেই আরেকটা রাইটিং আছে যেটা আমরা এই যে এর পরে সামনের দিনের ক্লাসে পড়বো। সামনের বলতে নেক্সট যেই স্টোরিটা, সেটা হচ্ছে অ্যাগামেমনন। তো তো এখানে প্রত্যেকটা ক্যারেক্টার গুলো নিয়েই আলাদা আলাদা স্টোরি রয়েছে। ইনফ্যাক্ট এই স্টোরির সাথে ওই যে সেকেন্ড ইয়ারে পড়েছিলাম আমরা সফোক্লিসের টেরিসিয়াস, ওইটারও যোগসূত্র রয়েছে। হ্যাঁ, ডেলফি কোরাকল, এগুলোর যোগসূত্র রয়েছে। This characterization in the poem humanized them for ancient Greek audiences. বলা হচ্ছে যে এই যে গড গডদের যে ক্যারেক্টারগুলি, এই ক্যারেক্টারগুলি এখানে বানানোর ফলে এই গডগুলো যেন মানুষের মতো, মানে এদেরকে হিউম্যানাইজ করা হয়েছে, এবং মানুষের মতো অ্যাক্টিভিটি এদের সব দেখানো হয়েছে এনসিয়েন্ট গ্রিক অডিয়েন্সের সামনে, মানে তাদেরকে পার্সোনিফাই করা হয়েছে এক কথায়, গিভিং এ কনক্রিট সেন্স অফ দেয়ার কালচারাল অ্যান্ড রিলিজিয়াস ট্র্যাডিশন। এবং তাদের একটা কনক্রিট কালচারাল সেন্স এবং তাদের যে রিলিজিয়াস ট্র্যাডিশন, সেগুলো এখানে দেওয়া হয়েছে। ইন টার্মস অফ ফর্মাল স্টাইল, ফর্মাল স্টাইলের ক্ষেত্রে দ্য পোয়েমস রিপিটেশনস, ইউজ অফ সিমিলিস অ্যান্ড এপিথেটস আর অফেন এক্সপ্লোরড বাই স্কলার্স। বলা হচ্ছে আমরা যদি এখানকার এই কবিতার স্টাইলের কথা চিন্তা করি, আহ, তাহলে এর ভেতরে রয়েছে হচ্ছে তোমার রিপিটেশন রয়েছে, অনেক লাইন বা অনেক ওয়ার্ড বা অনেক ঘটনা বারবার রিপিট করা হয়েছে, এবং এখানে উপমা বা সিমিলি ব্যবহার করা হয়েছে, এবং এখানে এপিথেট ব্যবহার করা হয়েছে। এপিথেটও মানে হচ্ছে ওই সিমিলি টাইপের, উপমা টাইপেরই আর কি বলা হয়। তো এগুলো রয়েছে, এবং এগুলো ওফেন এক্সপ্লোরড বাই স্কলার্স, মানে স্কলাররা এগুলোকে তোমার এক্সপ্লোর করেছে বা আবিষ্কার করেছে, খুঁজে বের করেছে। ওকে। তো এই গেল আমাদের থিমের মেইন কথা হচ্ছে যে এই কয়েকটাই হচ্ছে মেইন থিম।
ওকে, এবার আসো টোন, মুড অ্যান্ড ইমোশন। এখানকার টোনটা কি? যেহেতু মহাকাব্য, এর টোনটা অবশ্যই হবে সিরিয়াস। হ্যাঁ, এর স্টাইল হবে গ্র্যান্ড। এর কি হবে, ওই যে আমরা ইয়েতে পড়েছিলাম, অ্যারিস্টটলের পোয়েটিক্সে এপিক সম্পর্কে জেনেছিলাম, সেই তথ্য, সেই ইনফরমেশন গুলো এখানে রয়েছে। কারণ আমরা জানি যে অ্যারিস্টটল তার এপিকের, তার পোয়েটিক্স লেখার ক্ষেত্রে তিনি মডেল হিসেবে ধরে নিয়েছিলেন সফোক্লিস, ইডিপাস রেক্সকে এবং ইলিয়াডকে। তো ইলিয়াডের চাইতে ওই ইডিপাস রেক্সকে তিনি মডেল হিসেবে নিয়েছিলেন সফোক্লিসের, এবং সেখান থেকেই তিনি হচ্ছে সেটার উপরে, মানে তিনি যখন লিখতেছিলেন এই পোয়েটিক্স, তখন তিনি ওইটাকে থেকে উদাহরণ নিচ্ছিলেন আর কি। দেখো, দ্য পোয়েট অফ দ্য ইলিয়াড অ্যাডপ্টস অ্যান ওভারওয়েলমিংলি সিরিয়াস টোন, মানে একটা সিরিয়াস টোন তিনি ইউজ করেছেন, which is fitting given that that epic poetry recounts serious events of mythological or historical importance। বলা হচ্ছে যে তিনি একটা খুবই সিরিয়াস একটা টোন, মানে টোনের অবলম্বন করেছেন এবং টোন তিনি সেট করেছেন তার এই কবিতার ভিতরে, এবং যেটা মূলত এইখানে খুবই উপযুক্ত হয়েছে এই কবিতাটাকে অতীতের যে মিথোলজিক্যাল কাহিনীগুলো, সেগুলোকে রিকাউন্ট করতে, সেগুলোকে আবার পুনরায় রিমেম্বার করা, স্মরণ করা, এবং এর যে হিস্টোরিক্যাল গুরুত্ব, এগুলোর বিচারে এই টোনটা সিরিয়াস, এটা খুবই উপযুক্ত একটা টোন। এখানে কোনো কমিক কোনো কিছু নাই। In keeping with its focus on matters of life, death, faith, and the relationship between mortals and gods, the Iliad maintains an elevated or lofty tone। বলা হচ্ছে যে এই যে ফোকাস রাখার জন্য, এটার যে টপিক গুলো, সেই টপিক গুলোর উপর ফোকাস রাখার জন্য, বিশেষ করে জীবন, মৃত্যু, ভাগ্য, তারপরে মানুষের সাথে গডদের যে রিলেশনশিপ, তারপরে এইগুলো মেনটেন করার জন্য, এগুলোর উপর ফোকাস করার জন্য ইলিয়াড সবসময় যেন মেনটেন করেছে একটা এলিভেটেড, সুউচ্চ বা লফটি, মহান টোন ইউজ করে, মানে তিনি সবসময় ইউজ করেছেন, মানে এক কথা সিরিয়াস টোন। দ্য টোন ইজ জেনারেলি অমিনাস অ্যান্ড ডায়ার, এবং এখানে যে টোনটা আবার রয়েছে সেটা হচ্ছে যে ভয়ঙ্কর, কুলক্ষণে, বা খুবই ডায়ার টাইপের, ধ্বংসাত্মক টাইপের একটা টোন। মানে যেই গল্পের স্টোরিটাই হচ্ছে যুদ্ধ, তাহলে সেটা তো অমিনাস, কুলক্ষণে, ধ্বংসাত্মক, তাই না? এরকমই তো হবে। তো এটাও এখানে সেটাই রয়েছে। দ্যার ইজ অলওয়েজ অ্যান এপিক সেন্স অফ অ্যাকশন অ্যান্ড ড্রামা, এবং এই গল্পের ভেতরে সবসময়ের জন্যই একটা এপিক সেন্স রয়েছে। এখানকার যে অ্যাকশন, এখানকার যে ড্রামা, সেগুলোর ভেতরে সবসময় একটা এপিক সেন্স রাখা হয়েছে, কারণ এপিকের যে কোয়ালিটি গুলো, সেগুলো সবসময় মাথায় রাখা হয়েছে। যেমন এই যে ড্যাকটাইল হেক্সামিটার, অ্যাকসেন্ট, আনঅ্যাকসেন্ট, আনঅ্যাকসেন্ট, মানে তিনটা সিলেবল দিয়ে তৈরি হয়, এবং ওইটার আহ, প্রথমটা হয় হচ্ছে অ্যাকসেন্ট, পরের দুইটা হয় আনঅ্যাকসেন্ট, দুইটা মানে এই তিনটা সিলেবলের ভেতরে। ওকে, আফগানিস্তান কি জিতেই যায় নাকি? কারণ উইকেট তো নিতে পারতেছে না। উইকেট না নিতে পারলে তো হবে না। 32 ওভারে 159 করে ফেলছে, 3 উইকেট। তবে কাউসার টার্গেট তো অনেক। টার্গেট অনেক হলেও কি হয়, আফগানিস্তান ওদের স্ট্রোক আছে, হ্যাঁ। ওদের দেখা যায় বলাররাও জোরে জোরে মারলো, লেগে গেল, 4-5টা 6 হয়ে গেল। তাই না? মানে কিছু আছে পৃথিবীতে, কিছু প্লেয়ার, দল আছে, তাদের মধ্যে আফগানিস্তান একটা। মানে আমার তো মনে হয় ইনফ্যাক্ট এটাই মানে একমাত্র দল। আফগানিস্তান, আরেকটা আছে পাকিস্তান, আফগানিস্তান পাকিস্তান, এদের আলাদা করে ফিটনেস ট্রেনিং করতে হয় না। মানে এরা জন্মগতভাবে এরা বড় বড় মানুষ, পেশিবহুল, পেশি শক্তি আছে। যেমন আমাদের বাংলাদেশে কি হয়, ছোট ছোট আমরা মানুষ, আমাদেরকে আলাদা ফিটনেস ট্রেনিং করতে হয়, আমাদেরকে ওই ইও ইও টেস্ট দিতে হয়, আমাদের ওই আলাদা জিম করতে হয় যাতে বডিটা একটু মাসল টাসল শক্ত হয়, মানে আলাদা একটা টাইম স্পেন্ড করতে হয়। আর এদের কাছে ব্যাপারটা এরকম না। এদের কাছে হাতে ব্যাট না দিয়ে যদি একটা বাঁশের মুগুর ধরায় দাও, ও তাও দিয়ে মনে হয় 6 মেরে দেবে। এইরকম অবস্থা। থাক স্যার, পাকিস্তানের এইসব প্লেয়ার। বললেন না, অনেক কষ্ট করে খেলা দেখতেছি আর ক্লাস করতেছি। হ্যাঁ, অনেক। খেলাটা আসলে আহ আমাদেরও ক্লাসের টাইম আর বেশিক্ষণ নাই। আমাদের খেলা আমরা মোটামুটি অনেকটাই দেখতে পারবো, 15-20 ওভার দেখতে পারবো আমরা, 15 ওভার। আচ্ছা, এবার আসো দেখি স্ট্রাকচার।
বা বা ফর্ম। এই স্টোরির স্ট্রাকচারটা কি? হোমার্স ইলিয়াড ওয়াজ অরিজিনালি রিটেন ইন ড্যাকটাইলিক হেক্সামিটার। হোমারের ইলিয়াড অরিজিনালি লেখা হয়েছে ড্যাকটাইলিক হেক্সামিটারে। এ ভার্স ফর্ম দ্যাট সিচুয়েটেড ল্যাটিন অ্যান্ড গ্রিক। বলা হচ্ছে এটা একটা ভার্স ফর্ম, এই যে ড্যাকটাইলিক পেন্টামিটার, এটা একটা কবিতার ফর্ম যেটা মূলত রয়েছে শুধুমাত্র ল্যাটিন এবং গ্রিক ল্যাঙ্গুয়েজে, কিন্তু ইংলিশে এটা নাই। মানে ইংলিশে আছে, বাট ইংলিশে কবিতা লেখার ক্ষেত্রে এটা ইউজ হয় না। ইংলিশে সর্বোচ্চ এই আয়াম্বিক পেন্টামিটার পর্যন্তই, বাট ইজ নটোরিয়াসলি ডিফিকাল্ট টু ইউজ ইন ইংলিশ। কিন্তু এটা ইংলিশে লেখাটা দুর্ভাগ্যজনকভাবে খুব কঠিন। ইংলিশে ড্যাকটাইলিক হেক্সামিটার ইউজ করাটা খুব কঠিন আর কি। অ্যাজ এ রেজাল্ট মোস্ট ইংলিশ ট্রান্সলেটর্স অফ দ্য ইলিয়াড আর ইদার রিটেন ইন দ্য মোর স্ট্যান্ডার্ড আয়াম্বিক পেন্টামিটার অর আর সিম্পলি ট্রান্সলেটেড ইন্টু প্রোজ। এর জন্যই ম্যাক্সিমাম ইংলিশ ট্রান্সলেটররা ইলিয়াডকে হয় তারা টেনে টুনে আয়াম্বিক পেন্টামিটারে করেছে, অথবা তারা হচ্ছে সিম্পলি এটাকে প্রোজ হিসেবে ট্রান্সলেট করেছে, বা কবিতা হিসেবে করা যায়নি আর কি, করতে পারেনি। এবার আসো সেটিং অ্যান্ড ব্যাকগ্রাউন্ড। দ্য ইলিয়াড ইজ অ্যান এপিক পোয়েম ডেসক্রাইবিং এ ফিকশনাল ওয়ার বিটুইন দ্য গ্রিক অ্যান্ড ট্রোজান আর্মিস নোন অ্যাজ দ্য ট্রোজান ওয়ার। বলা হচ্ছে যে এই ইলিয়াড, এটা হচ্ছে একটা এপিক পোয়েম যেটা বর্ণনা করতেছে একটা কাল্পনিক যুদ্ধ গ্রিক এবং ট্রোজান আর্মিদের মধ্যে, এবং যেটা ট্রোজান ওয়ার নামে যুদ্ধ মানে পরিচিত। তোমরা হয়তো এটা জানোই যে তুরস্কর, মানে এই ট্রোজান বা ট্রয় নগরী কিন্তু তুরস্কে, আর গ্রিকরা তো গ্রিক। তো এই তুরস্ক এবং গ্রিক প্রাচীনকাল থেকেই এই দুইটা দেশের ভেতরে যুদ্ধ হয়। কারণ এই দুইটার এই যে ভূমধ্য সাগরের ইয়েতে অবস্থিত, তো তো সাগরের এপার ওপার, তো এই মাঝখানে প্রচুর দ্বীপ আছে, কয়েক হাজার। এই দ্বীপগুলো নিয়ে তাদের ভেতরে মারামারি লাগে, মানে যুদ্ধ হয়। তো এটা এখনো বর্তমানেও এটাই চলতেছে এখনো। এখনো এদের মধ্যে রেষারেষি শত্রুতা। শুধু এই না, আমি কোনো একটা ইয়েতে মেবি ওইটা ওই যে বিটিভির ইত্যাদি অনুষ্ঠানের ভেতরে ছিল, ম্যাগাজিনে, ওই ট্রয় নগরীতে, মানে তুরস্কের যে নগরীর নাম আর কি ধরা হয় যে এটাই মনে হয় সেই ট্রয়, তো সেই নগরীতে একটা ঘোড়া বানানো আছে, যে ঘোড়াটাই যে আমরা ইলিয়াডের ভেতরেও দেখতে পাবো। আমরা তোমাদের ট্রয় নগরী, ট্রয় মুভিটা দেখবা, সেখানে দেখবা যে একটা সময় কোনোভাবেই তারা ট্রয় নগরীতে ঢুকতে পারতেছিল না। পরে তারা কি করলো, সব নিয়ে গুটিয়ে চলে যাচ্ছে এরকম একটা ভাব করলো, আর একটা বড় একটা ঘোড়া বানায় দিল, ঘোড়ার মূর্তি তৈরি করলো কাঠ দিয়ে, এবং এটা চাকা লাগানো, এবং এটা ঠেলে ওই ট্রয় নগরীর দরজার সামনে দিয়ে দিল। এবং এবার যেটা করলো যে ওরা চলে গেছে মনে করে যে, এবং যাওয়ার সময় একটা স্মারক বা একটা কিছু একটা দিয়ে গেছে গিফট। এইটা মনে করে এই ট্রয় নগরীর ভেতর থেকে সবাই কি করলো, এরা এসে ওই ঘোড়াটাকে ঠেলে, মানে চাকা লাগানো আছে নিচে, ঠেলে তারা ভেতরে নিয়ে গেছে। আর ওই ঘোড়াটার পেটের ভেতরেই ছিল শত শত গ্রিক আর্মি বা গ্রিক সৈন্য ছিল। তারা তখন ভেতরে ঢুকে গেল এইভাবে। তো এই ঘোড়াটা, এই ঘোড়ার অবয়ব বা এই ঘোড়ার মূর্তি বা এরকম একটা জিনিস এখনো ওই ইয়েতে রয়েছে, তুরস্কে। তো একটা জিনিস হয় কি যে কিছু জিনিস হয়তো বা এরকম কিছু একটা ঘটেছিল, সেটার উপরেই কাল্পনিক ওয়েতে এরকম ভাবে ইয়ে করেছে তোমার। আর আরেকটা জিনিস হচ্ছে, যুদ্ধগুলো আসলে কখনোই, মানে বড় বড় যে যুদ্ধগুলি, সেগুলো কিন্তু অনেক দিন ব্যাপী হয়। যেমন আমরা আমাদের জীবদ্দশাতে আমরা দেখলাম 2003 সালে ইরাক যুদ্ধ শুরু হলো, শেষ হলো এই যে কত 21 সালে এসে, কত বছর ধরে চললো। তারপর আফগানিস্তান যুদ্ধও তাই, আফগানিস্তান যুদ্ধ 1 সালে শুরু হলো, 21 সালে এসে শেষ হলো। আমরা আমাদের জীবদ্দশাতেই দেখলাম 20 বছর ধরে। আবার এই যে এখন যেটা চলতেছে, কতদিন চলবে আল্লাহ জানে। দ্য পোয়েম ইজ অ্যাট্রিবিউটেড টু দ্য পোয়েট হোমার। বলা হয় যে এই কবিতাটা লিখেছেন হোমার, অ্যান্ড ওয়াজ প্রবাবলি রিটেন অ্যারাউন্ড এত বিসি, মানে হচ্ছে 700 বিসিতে তিনি এটা লিখেছেন, এটা ভাবা হয়। ওকে। আচ্ছা, দ্য পোয়েম হ্যাজ 3 মেজর সেটিংস। এই কবিতাটা 3টা মেজর সেটিং রয়েছে। একটা হচ্ছে ট্রয়।
ট্রয় নগরীতে এটা তোমার রয়েছে, ট্রয় নগরীর ঘটনা দেখবো। আরেকটা হচ্ছে গ্রিক ক্যাম্প। গ্রিকরা তোমার ইয়ে নিয়ে, নৌকা টোকা নিয়ে গেছে হচ্ছে ট্রয় নগরীর ওই মানে ওদের বিচে, বা ওদের যে সিশোর যেটা মানে সমুদ্রের কিনারা, সেই পর্যন্ত তারা গেছে, সেখানে গিয়ে তারা ক্যাম্প করেছে, এই একটা। আর একটা দেখবো হচ্ছে ব্যাটেল ফিল্ড বিটুইন দেম, দুইজনের ভেতরে যে গ্রিক এবং ট্রয়ের ভেতরে যে যুদ্ধটা ঘটতেছে সেটা আমরা দেখতে পাবো। তো এই তিনটা সেটিং রয়েছে আমরা যতটুকু পড়তেছি ততটুকুতে। The conflict began when Paris, the son of Troy's king Priam, seized a willing Helen, the most beautiful women in the world, from the Aegean, এটা এটা আসলে এজিয়ান, হ্যাঁ, এটা সঠিক উচ্চারণ কি? একিয়ান, আকায়ান? আমি বানান ঠিক রাখার জন্য অনেকভাবে উচ্চারণ করেছি। আসিয়ান, আসিয়ান, Achaean. একিয়ান বলতেছে। এজিয়ান সাগর তো আছেই, বাস্তবে এজিয়ান সাগর আছে, আমরা এখানে আকিয়ান বলতেছি। আহ, স্যার আমার কাছে একটা ওই যে অনুবাদ আছে বই, ওইটাতে একিয়ান লেখা। হ্যাঁ, একিয়ানই বলতেছে। ওই যে বললাম যে আমি আমার বানান ঠিক রাখার জন্য এগুলোকে আহ, আমাদের সময় আসলে এত কিছু ছিল না, তো এখন তোমরা ফেসবুকে বা গুগলে ইচ্ছা করলে পেয়ে যাচ্ছ, আমরা ওই সময় পাইনি, যার জন্য আমরা আমাদের মতো করে তৈরি করতাম। বানান তো মনে রাখতে হবে। এই জন্য প্রথমে আকা, তারপরে ই, তারপরে এ এন, আকা ইয়ান বলতাম, এবং এইভাবে আমাদের বানানগুলো ভুল হইতো না। কিন্তু যদি একিয়ান বলি তাহলে বানান ভুল হওয়ার সম্ভাবনা আছে। আমরা ওই যে ইডি পাস, এখন তো আমরা বলি ইডি পাস, কিন্তু আমরা বলতাম ও ইডি পাস আমাদের সময়টাতে। তো কেন বলতাম? কারণ ওই যে যাতে বানান যাতে ভুল না হয়। 2006 সালে, আমরা তখন, আমি আমি সেকেন্ড ইয়ারে ছিলাম 2006 সাল, তো তখন এইভাবে বলতাম। ওকে। তো একিয়ান কিং মেনেলাউস, আমরা জানি যে মেনেলাউস এর মানে এই যে এটা, আচ্ছা, দ্য কনফ্লিক্ট, যুদ্ধটা শুরু হয় কিভাবে? প্যারিস, প্যারিস হচ্ছে তোমার কিং এর রাজা প্রায়াম, তার ছেলে, সে হচ্ছে মেনেলাউস, সে একজন বয়স্ক কিং এই একিয়ান রাজ্যের। তো সে মূলত হচ্ছে তোমার তার সুন্দরী বউ হেলেন, তাকে মূলত এই প্যারিস নিয়ে চলে আসে, মানে ভুলিয়ে ভালিয়ে পটিয়ে বা বলতে পারো চুরি করে, যেভাবে হোক নিয়ে আসে, কারণ হেলেন উইলিং ছিল, উইলিংলি সে চলে আসে। এবং সেখান থেকে মূলত এই দ্বন্দ্বটা শুরু হয়। দ্য স্টোরি সেটস ডিউরিং দ্য ট্রোজান ওয়ার, এই গল্পটা সেট করা হয়েছে ট্রোজান ওয়ারের বিগিনস হোয়েন অ্যাগামেমনন রিফিউজেস টু রিটার্ন ক্রাইসিস টু হার ফাদার, অ্যাঙ্গারিং দ্য গডস। যখন অ্যাগামেমনন অস্বীকার করে এই ক্রাইসিসকে তোমার রিটার্ন করতে, ফিরিয়ে দিতে তার বাবার কাছে, এইটাতে গডরা ক্ষেপে যায়, এবং গডরা তখন এই যুদ্ধের মানে একটা আয়োজন করে আর কি, এরকম একটা অবস্থা। তাছাড়া আমরা আরো জিনিস দেখতে পাবো যে গল্পের শুরুতেই তোমরা যারা ওই যে মুভিটা দেখবা, এই যে আহ, একটা মেয়েকে নিয়ে তাদের এই সমস্যাটা মানে তৈরি হয়। যেমন একিলিস, সেও হচ্ছে গ্রিকদের বীর যোদ্ধা, আবার অ্যাগামেমনন সেও হচ্ছে বীর যোদ্ধা। এখন একটা মেয়ে ওই মানে তারা যুদ্ধ করে মেয়েদেরকে নিয়ে গেছে, তো দুইজন দুইটা মেয়েকে নিয়েছে, তো ওই জায়গাটা থেকেই তাদের ঝগড়াটা বাঁধে আর কি। তো ওখান থেকেই। আর এই মেনেলাউস হচ্ছে আবার অ্যাগামেমননের বড় ভাই, তো তার ভাবিকে নিয়ে গেছে প্যারিস, এটা নিয়ে তোমার যুদ্ধটা বাধে। ট্রয় নগরীর হচ্ছে রাজা হচ্ছে প্রায়াম, তার দুই ছেলে হেক্টর এবং প্যারিস। তো প্যারিস ওই যে মানে সে হেলেনকে নিয়ে চলে আসছে, আর হেক্টর বীর যোদ্ধা, যখন সে নিয়ে চলে আসছে হেলেনকে, তখন তো হেলেন এখন ট্রয় নগরীর, তো হেলেনের সম্মান মানে ট্রয় নগরীর সম্মান। আবার ওইদিকে অ্যাগামেমনন বা একিলিস এরাও ভাবতেছে যে আরে মেনেলাউসের ওয়াইফকে নিয়ে গেছে, এটা তো গ্রিকের সম্মান, সম্মানের বিষয়। তো তখন এইভাবে আর কি ইয়ে চলতেছে। আবার আমরা জানি যে যেহেতু 10 বছর দীর্ঘদিন ধরে তারা এখানে এসে ক্যাম্প করে আছে, কিন্তু ট্রয় নগরীতে ঢুকতে পারতেছে না, কারণ হেক্টর আছে ওখানে ওদের লিডার হিসেবে। তো তাদের উপরে ব্যাপক হচ্ছে ঝড় ঝঞ্ঝা, তারপরে প্লেগ রোগ ছড়িয়ে পড়েছিল। হ্যাঁ, মানে গডরাও যেহেতু পক্ষ নিয়েছে, এক পক্ষ নিয়েছে তোমার গ্রিকদের অংশে, আরেক পক্ষ নিয়েছে হচ্ছে তোমার ট্রোজানদের অংশে। তো এতে করে তোমার ঝামেলাটা বাঁধছে আর কি। আচ্ছা,
আমরা আজকে এটুকুই রেখে দিই, হ্যাঁ। আজকে একটু খারাপও লাগতেছে বাংলাদেশকে নিয়ে। তো আজকে আমরা এটুকুই রেখে দিই, সামনের দিন আমরা ক্যারেক্টার লিস্ট করবো। ক্যারেক্টার লিস্টে যদি তো আমরা যাই তখন আমরা হারিয়ে যাবো আর কি। দেখো কত কত ক্যারেক্টার, আমি এখানে অবশ্য মার্ক করে দিয়েছি কোন ক্যারেক্টারগুলো ইম্পর্টেন্ট, বেশি আমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, এবং যদি জানতে চাও স্টোরিটাকে তাহলে সবগুলো ক্যারেক্টারই পড়ো। আর আমরা এই যে হেকুবা হচ্ছে হেক্টর এবং প্যারিসের মা, কিং প্রায়ামের ওয়াইফ ক্যাসান্ড্রা, হ্যাঁ এ হচ্ছে ডটার অফ প্রায়াম। তারপরে প্যারিস তো প্যারিস, এই যে প্রায়াম, এরপরে আছে গড। গডদের এই কাহিনীগুলো আমাদেরকে জানতে হবে, হ্যাঁ এই প্রত্যেকটা গডের আলাদা আলাদা কাহিনী রয়েছে। আফ্রোদিতি, তারপরে অ্যাপোলো, এরা কারা, এগুলো এগুলো যদি আমরা সব মানে পড়ি তাহলে আমাদের স্টোরিটা ক্লিয়ার হবে। তো আমরা এগুলো ক্যারেক্টার আজকে যেহেতু পড়ে আমরা শেষ করতে পারবো না, আমরা ক্যারেক্টার এবং সামারিটা সহ আগামী দিন পড়বো। আচ্ছা, এখন বলো তোমাদের কিছু বলার থাকলে, আমি অবশ্যই এটা দিয়ে দেব। তোমাদের কারো কিছু বলার আছে? স্যার 11 সেপ্টেম্বর একটা থেকে যে প্রশ্ন ছিল। কোর্সটা শুরু হবে ওটার নেক্সট ব্যাচ আবার কবে থেকে শুরু হবে? আহ, আমাদের ব্যাচ গুলো, মানে আমার আমার যে আমি যে গ্রুপগুলো চালাই এগুলোর ব্যাচ কখনো শেষ হয় না। হুম, যেমন তোমাদের এখানে পরীক্ষার আগের দিনেও অনেকে ভর্তি হবে। তোমাদের এই ব্যাচটাতে, এই যে ফোর্থ ইয়ারের ব্যাচটাতে, ঠিক ওইটাতে ওইরকমই। তবে আমি আমি একটা সিস্টেম রেখেছি, 36টা ক্লাস পর পর, হ্যাঁ আমি আগের ভিডিওগুলো সব ডিলিট করে দেবো, দিয়ে আবার নতুন করে ক্লাস শুরু করব। হয়তোবা আগের ভিডিওগুলোই আবার আহ, অনেক কিছু আলোচনা করব, আবার হয়তো একটু ইমপ্রুভ করে, আবার একটু অন্যরকম করে, 36টা ক্লাস পর পর। তো এই জন্য আমি বলে থাকি যে যদি আমরা সেপ্টেম্বরের 11 তারিখে শুরু করি, যদি এখনো কেউ ভর্তি হয়নি কিন্তু সবাই ইন্টারেস্টেড, অনেকে ইন্টারেস্টেড বলতেছে, and দেখি শেষ দিনে যা অনেকে ভর্তি হয়। তো যদি এরকমটা হয় তাহলে আমরা ধরো 11 তারিখ থেকে শুরু করলাম, এটা সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারির ফার্স্ট উইকে আবার নতুন আরেকটা ব্যাচ শুরু হবে। হ্যাঁ, 3 মাস করে আমরা ধরবো আর কি। 3 মাসের ভেতর কিছু লস টাইম থাকবে। যেমন হয়তো দেখা যাচ্ছে আমি অসুস্থ, সামনে যেহেতু শীতকাল আসতেছে, তো ডিসেম্বরে জানুয়ারিতে গিয়ে আবার নতুন করে ক্লাস শুরু হবে। আর এইটাতে আমি খুব সিরিয়াস এবার, কারণ হচ্ছে যে এইটা এর আগে একবার শুরু করেছিলাম ছোট করে, কিন্তু দেখি যে কেউ প্র্যাকটিস করে না। আর এবার এটাতে প্র্যাকটিস জোর করে করায় নেব, এই একটা বিষয়। আর এটাকে সাকসেসফুল করতে হবে, কারণ আহ, আমি চাই যে এটা এরকম একটা ব্যাচ গড়ে উঠুক, যে এটাতে আহ, আমরা ইংলিশ ডিপার্টমেন্টের সবাই এটাতে হেল্প পাই, প্লাস আরো বাহির থেকে অনেকে হেল্প পাক। ইংলিশ ডিপার্টমেন্টের এই জন্য সুবিধা যে তোমাকে আমার টেন্স শিখাইতে হবে না, তোমাকে আমার ভয়েস শিখাইতে হবে না, আমি সরাসরি প্র্যাকটিসে চলে যেতে পারবো ডে 1 থেকেই, তাই না? কিন্তু এই প্র্যাকটিসটাকে আমি অন্য আরো সব জায়গায় যেভাবে করা হচ্ছে সেগুলোর চাইতে আমি কিভাবে আলাদা করতে পারি। হ্যাঁ, আলাদা কিভাবে তোমাকে বেশি বেশি ওয়ার্ড মিনিং আমি পড়াইতে পারি কিভাবে, কারণ আমরা জানি যে ইংলিশ স্পোকেনের বা লিসনিং এর ক্ষেত্রে বা রাইটিং এর ক্ষেত্রে একটা সবচেয়ে মানে কি বলে এটাকে, ওপেন সিক্রেট বলো, আর সবচেয়ে কড়া মশলা বা প্রধান মশলা যেটা, সেটা হচ্ছে যে ওয়ার্ড ওয়ার্ড মিনিং জানা। যত তুমি ওয়ার্ড মিনিং জানবে জি স্যার। তত ভালো হবে। আর এই ওয়ার্ড মিনিংটা আমি তোমাকে কিভাবে শিখাইতে পারি এবং ওই ওয়ার্ড মিনিং গুলো ইউজ করে কিভাবে আমি তোমাকে কথা বলাইতে পারি, আমার কাজ হচ্ছে এইটা। তোমরা অনেকেই আছো আমার সাথে আরো ভালো স্পোকেন পারো। তুমি কথা বলতে গেলে দেখবা যে, যেহেতু আমিও অনেকদিন ধরে কথাবার্তা বলি নাই, তোমাদের অনেকেরই দেখবা যে আমার শুরুর দিকে বেঁধে যাচ্ছে। তবে এটাও ঠিক যে আমার দু একটা ক্লাস গেলে আমি আবার ফ্লুয়েন্ট হয়ে যাব। আর তোমাদের অনেকের প্রোনাউন্সিয়েশন অনেক ভালো হবে। কিন্তু আমি যেটা করতে পারবো সেটা হচ্ছে তোমাদেরকে একটা প্র্যাকটিসের ভেতরে নিয়ে এসে তোমাদের ভেতরে একটা কম্পিটিশন করিয়ে দিয়ে বা একটা চ্যালেঞ্জিং পরিবেশ তৈরি করে এটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার যে বিষয়টা। আর এটা বাড়ি থেকে আমরা করতে পারবো, কারণ আমরা অনলাইনে এটা করতেছি। আমি যেমন এইখানেই ধরো ধরো এই ব্যাচটাই আমাদের স্পোকেন ব্যাচ, আমি এখানে বলেই দিব যে যারা যারা কথা বলবে, মানে স্পোকেন তো করতে হবে, অনেকে বলতে চাইবে না, অনেকে বলবে যে না আজকে আমি কথা জি বলবো স্যার। না। আমি হয়তো বললাম যে ফারজানা তুমি কথা বলো, and ফারজানা চুপ করে আছে, কিছুই বললো না। তো আমি এখানে আগেই বলে দেবো তোমরা যারা যারা কথা বলবে তারা তারা হাত তোলো, মানে এখানে একটা আইকন ইউজ করা যায়, তাই না? এখানে কোথায় যেন আইকন ইউজ করা যায়, তোমরা এটা মোবাইল ভার্সনে ভালো দেখতে পাবা। ওইখান থেকে কেউ একজন ইউজ করো তো আইকন, একটা ধরো হাত তুললে যে এখানে একটা আইকন উঠে, এই এই যে যে হাতটা তুললো,
সুপ্তা সিনহা, সে যে হাত তুললো, তার মানে কি সুপ্তা সিনহা কথা বলবে। আমি ওই ব্যাচে এইভাবে বলবো যে আজকে অমুক 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 কথা বলবো, আমি এটা লিস্ট করে রাখবো যে আজকে কারা কথা বললো, সামনের দিন বাকিরা কথা বলবে। কারণ এটা এরকম হয়, যদি প্রথম দিকে হয়তো হয়তো দেখা যাচ্ছে 10 জন ভর্তি হলো, তাহলে 10 জনকে আমি ওভাবে প্রতিদিন মানে 10 জনকেই কথা বলাই নিব। এখন এটা যদি আমার 30 জন হয়, 50 জন হয়, তাহলে তো 50 জনকে তো আর আমি প্রতিদিন কথা বলাইতে পারবো না। তখন আমি বলবো যে হাত তুলো। তো যে যে হাত তুলবে তার একটা মিনিমাম প্রিপারেশন থাকবে। হুম, আমি কিছু ওয়ার্ড মিনিং দিয়ে দিব, যে ওয়ার্ড সিচুয়েশনাল কিছু ওয়ার্ড মিনিং। হ্যাঁ, ধরো, আচ্ছা এখন এটা না বলি। হুম, আচ্ছা বলি, ধরো ট্রাফিক জ্যাম রিলেটেড আমি 10টা 20টা আননোন ওয়ার্ড তোমাদেরকে দিব। হুম, করে ফেলেছে। মোহাম্মদ রাকিব জয়েন করেছে, জুনায়েদ ইভান আমাদের রেগুলার স্টুডেন্ট, যদিও লাস্ট কয়েকটা ক্লাসে তোমাকে পাইনি ইভান, বাট আমার তোমার নাম মনে আছে। আমি দেখেছি যে তুমি আগেও আমাদের ক্লাস অ্যাটেন্ড করেছো। এই কোথায়? সরমান শাহ আমাদেরকে ওয়ারি থেকে জয়েন করেছে, আবিনা গাজীপুর থেকে জয়েন করেছে। আচ্ছা আচ্ছা, ও, ইয়ে 10 মিনিট স্কুলের ইয়ে চলতেছে মনে হয়, ওইটাই যে ফেসবুকে লাইভ খেলা চলতে চলতে লিংক উধাও হয়ে গেছে আর ওইটা চলে আসছে। যাই হোক, তো ওইরকম সিচুয়েশনাল কিছু ওয়ার্ড দিব। হ্যাঁ, এরকম ধরো 100টা সিচুয়েশন তৈরি করব আমি, বা মিনিমাম তো 36টা ক্লাসে 36টা সিচুয়েশন তৈরি হবেই। এবং ওই সিচুয়েশনের ভেতরে ওই আননোন ওয়ার্ড গুলো আমি কিছু দেব, তোমরা কিছু একটা ইয়ে করবা, করে একটা স্পিচ রেডি করবা, এবং ওই স্পিচটা আমার এখানে ডেলিভার করবা। এবং ওই যে তুমি আননোন ওয়ার্ড গুলো ব্যবহার করলে স্পোকেন ইংলিশের ভেতরে, এটা তোমার মনে থেকে যাবে। এবং অনলাইন ভার্সনে আমি কিছু অবশ্যই নতুনত্ব নিয়ে আসবো, যেগুলো আগে কখনো কোথাও হয়নি, হচ্ছে না, হয় না। সেটাই নিয়ে আসার চেষ্টা করব। আর কিছু আছে তোমাদের ভেতরে যারা হয়তোবা একেবারেই অত ভালো স্পোকেন করনি বা প্র্যাকটিস করো না বা পারতেছো না, তাদের জন্য আলাদা একটা কেয়ার আছে। হয়তো দেখা যাচ্ছে যে প্রথম 1 ঘন্টা আমরা ফ্লুয়েন্ট কথা বলবো, বা প্রথম 1 ঘন্টা আমি একটু গ্রামার ট্রামার, তোমাদেরকে আমি লিখাই নেবো, কারণ এটা রিটেনও অংশ, রিটেন ইয়েও তো আছে। তো তোমাদেরকে আমি লিখার ইয়ে দিব, ওটা তোমরা লিখে দিবা, ওইখানে যে গ্রামার দু একটা ভুল হবে ওই গ্রামারটা নিয়ে আমি আলোচনা করব। ওই গ্রামারটা নিয়ে তখন আমি ডিটেইল আলোচনা করব, যে আচ্ছা এই জায়গাটা এই ভুলটা হলো, এই গ্রামারের ডিটেইল হচ্ছে এটা। এখন এতে করে তোমরা জানো, কিন্তু ওটা রিভিশন হয়ে গেল আবার ধরো। এবং এইভাবেই একটা কম্প্যাক্ট একটা স্পোকেন নিয়ে চলবে। আর 36টা ক্লাসের পরেও তোমরা আরো ক্লাস করতে পারবে পরের ব্যাচের সাথে, মানে আজীবন সদস্য এই গ্রুপের, এটার কোনো শেষ নাই। মানে এটা যতদিন আমার গ্রুপ চলবে ততদিন তোমরা আছো, আর গ্রুপটা আমি অবশ্যই কন্টিনিউ করব। স্যার, স্পোকেন রিটেন সবগুলোর জন্য কি একই, মানে সবগুলো একই কোর্সে করাবেন নাকি আলাদা আলাদা কোর্স? আমি কম্বাইনলি করার চেষ্টা করব। তোমরা বুঝতেই পারবা না যে তুমি রিটেন করতেছো, তুমি বুঝতেই পারবা না তুমি লিসনিং করতেছো, তুমি বুঝতেই পারবা না যে, মানে বুঝতে তো পারবাই, কিন্তু আমাদের একসঙ্গে হবে যখন দেখবা যে ও আচ্ছা এটা রিটেনের অংশ হলো, ও আচ্ছা এটা লিসনিং এর অংশ। একটু অন্যরকম হবে। আমি এটা নিয়ে একটা প্ল্যান রেডি আমার এখনো মাথায় আছে। আমি দেখি আগে তোমরা কতজন ভর্তি হচ্ছে, তারপরে আমি এটা আহ, হয়তো দেখা যাচ্ছে 7-8 তারিখের দিকে প্ল্যানটা লিখিত করব। লিখিত করে আমি তখন এটা তোমাদের সামনে উপস্থাপন করবো একবার উদাহরণ সহ, যে এই জায়গাটা আমি এই করতে চাচ্ছি, এই জায়গায় করতে চাচ্ছি। এবং ওইটা প্রথম দিনে যারা ভর্তি হয়ে যাবে তাদেরকে আমি ওইখানে ওইটার প্ল্যানটা শেয়ার করব। আর আমি তো আরেকটা অপশন রেখেছি, যে কেউ হয়তো ভর্তি হওয়ার পরে মনে হলো যে না এটা আমার জন্য ফ্রুটফুল হচ্ছে না বা এটা সেটা, তো তখন আমার কাছে যদি বলে যে মানে মানি রিটার্ন, আমি সেটা তো ওকে করে দেবো, কারণ এটাতে এসব কোনো বিষয়ই না। হ্যাঁ, তো তবে আমি আশাবাদী যে এটা অবশ্যই ফ্রুটফুল হবে, ফলপ্রসূ হবে, আর এটা আমাকে করতেই হবে। আমি বললাম না যে যেহেতু ওই সময়টা তো ফার্স্ট ইয়ারের কোর্স হয়, ফার্স্ট ইয়ারের ক্লাস হয়, আমি ফার্স্ট ইয়ারের ক্লাসটা এবছর থেকে আর ফার্স্ট ইয়ার পড়াবো না। ফার্স্ট ইয়ারটা আমি ফ্রি পড়াবো। আর ওই সময়টাতেই আমি নিচ্ছি হচ্ছে এই ফোর্থ ইয়ার বলতে এই স্পোকেন ক্লাসগুলি, কারণ এবছর অনেকেই আমাকে বলছে যে সামনে ভাইভা স্পোকেনের ক্লাস নেন, অন্তত 1 মাস নেন, 15 দিন নেন, এরকম অনেক কথা। তো এই জন্য আর আমি ইয়ে করিনি আর কি, ওই জন্য এইটা করতেছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে শেষ করে দিই, একজন বলতেছো, আর বাংলাদেশে খেলা যেহেতু হচ্ছে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত। আমরা তাহলে নেক্সট ক্লাসে আমরা বাকি ইলিয়াড শেষ করে ফেলবো ইনশাল্লাহ। ভালো থেকো সবাই, নেক্সট ক্লাসে জয়েন করো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম।